রাজ্যের ৬টি কেন্দ্রে উপনির্বাচনের এক্সিট পোল কি কি হতে চলেছে আগামী দিনে এই ৬টি উপনির্বাচনের রেজাল্ট এবং যার সঙ্গে অনেক অংশেই নির্ভর করতে পারে আগামী দিনে পশ্চিমবঙ্গে ২০২৬-এ সরকার পরিবর্তনের সম্ভাবনার বিষয়টি। আজকের পর্বেই আপনাদের সামনে ৬টি উপনির্বাচনের এক্সিট পোল অবশ্যই জানাবো, কিন্তু সেটি একটি অন্য ফরম্যাটে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০২৬-এ সরিয়ে ক্ষমতায় বিরোধীরা বসতে পারবেন কিনা তার একটা আভাস হয়তো উঠে আসতে পারে এই উপনির্বাচনের ফলাফলের ভিত্তিতে, কিন্তু সেটাও কি সম্ভব? আজকে আসুন এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করা যাক। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, প্রথমেই যে ছবিটি দেখিয়ে আপনাদের সামনে পর্বটি শুরু করব সেটি অত্যন্ত চিত্তাকর্ষক এবং এই ছবিটি বর্তমানে পশ্চিমবঙ্গের একটা আইকন হতে পারে। দেখতে পাচ্ছেন ২৪ ঘন্টার একটা রিপোর্ট, লেখা রয়েছে শুট আউটে অভিযুক্ত গোপ পাকাতে পাকাতে বলল আমি তৃণমূল করি। আমি বিস্তারিত বলবো না। আপনারা জানেন যে নৈহাটিতে যখন ভোট হচ্ছিল তখন ভাটপাড়ায় শুট আউটের মতো ঘটনা ঘটেছে এবং তারপরেই একজন অভিযুক্তকে যখন পাকড়াও করা হয়েছিল, দেখতে পাচ্ছেন কিভাবে সে গোপটা পাকাচ্ছে পুলিশের সামনে এবং বলছে যে আমি তৃণমূল করি, একেবারেই বুক ফুলিয়ে বলছে। এটি একেবারেই তৃণমূল জমানার একটা বিজ্ঞাপন হয়ে উঠতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তৃণমূল করলে দুষ্কৃতীদের কতটা পরিমাণে লাইসেন্স দেয় অপরাধ করার জন্য, তার একটা জ্বলন্ত বিজ্ঞাপন হতে পারে এই খবরটি। এই লম্পট যে নাকি শুট আউটে খুনের অভিযোগে অভিযুক্ত, সে গোপ পাকাতে পাকাতে বলছে পুলিশের সামনে আমি তৃণমূল করি। আমার মনে হয় পুলিশও এই ঔদ্ধত্যটাকে সেলাম করবে, তার কারণ সকলেই তো একই পথের যাত্রী। যাই হোক, আজকের পর্বের বিষয় সেটি নয়। আজকে আপনাদের দেখাতে চাইব যে এই ৬টি উপনির্বাচন কেন্দ্রে ভোট হয়ে গেল এবং আপনারা মাথায় রাখবেন এই ৬টি উপনির্বাচন কেন্দ্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনী পরিবেষ্টিত হয়েই ভোট হয়েছে। সেখানে মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এই ৬টি উপনির্বাচনের জন্য। তার মধ্যে সিতায়ে ১৮ কোম্পানি, মাদারিহাটে ১৮ কোম্পানি, নৈহাটিতে ১৩ কোম্পানি, হারোয়ায় ১৮ কোম্পানি, মেদিনীপুরে ১৯ কোম্পানি এবং তালডাংরায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এদৎ সত্ত্বেও গত দিনে যা চিত্র আমরা দেখলাম, সেই চিত্রটা কি এক অংশেও পাল্টালো? বিগত দিনে পশ্চিমবঙ্গের নির্বাচনগুলি যেভাবে দেখতে আমরা অভ্যস্ত, তার থেকে কি নতুন কিছু আমরা দেখলাম না? আসুন আপনাদের এক এক করে বলি যে কোথায় কি ঘটনা ঘটলো গত দিনে এবং তারপরে একেবারে সর্বশেষে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব যে এই ৬টি উপনির্বাচনে কি ফলাফল হতে পারে। প্রথমে একটা আপনাদের ভিডিও দেখাই। এই ভিডিওটি হচ্ছে নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দের হয়ে ছাপ্পা ভোট দিচ্ছিলেন এক ব্যক্তি এবং অভিযোগ তিনি এজেন্ট পরিচয় দিয়ে বুথের মধ্যে একেবারে ছাপ্পা ভোট দিচ্ছিলেন। যদিও বারবার তার কাছ থেকে আইডেন্টিটি কার্ড চাওয়া হলেও তিনি কোনো আইডেন্টিটি কার্ড দেখাতে পারেননি। এবং আপনারা ভিডিওটা একটু যদি লক্ষ্য করে দেখেন, একজন ব্যক্তি যখন আইডেন্টিটি কার্ড দেখাতে পারছেন না, যখন ব্যক্তির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ উঠছে, তখন দেখুন একজন পুলিশ আধিকারিক কিভাবে তাকে গার্ড করে কার্যত তাকে বেরিয়ে যেতে সাহায্য করছেন। আইনের আওতায় এনে এই ব্যক্তিটিকে যে ডিটেন করার দরকার রয়েছে, এর বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার দরকার রয়েছে অভিযোগের ভিত্তিতে, তেমনটা না করে এই ব্যক্তি একেবারেই বুক ফুলিয়ে চলে যাচ্ছেন। তার কারণ পুলিশ প্রশাসন তাদের সঙ্গে রয়েছেন, পুলিশ প্রশাসন একেবারেই সেফ গার্ড করে এই ব্যক্তিকে বার করে দিলেন। আসুন প্রথমে এই ভিডিওটা, নৈহাটির একটি ভিডিও দেখিয়ে শুরু করি। আপনি ছাপা ভোট দিচ্ছিলেন কেন? আপনি ছাপা ভোট দিচ্ছিলেন কেন? কার্ডটা দেখান। ছাপা ভোট দিচ্ছিলেন কেন? ছাপা ভোট দিচ্ছিলেন, কার্ডটা দেখান না। কার্ডটা দেখান, কার্ডটা দেখান, কার্ডটা দেখান, আপনার কার্ডটা দেখান। কার্ডটা বার করো না কেউ। ছাপা ভোট দিচ্ছিলেন কেন? ছাপা ভোট দিচ্ছিলেন কেন? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? কার্ডটা দেখান, কার্ডটা দেখান। আপনি এজেন্টের পরিচয় দিয়েছেন, কার্ডটা দেখান।
আপনি কার্ডটা দেখান, এজেন্টের পরিচয় দিয়ে দেন, দেখুন কার্ড, এজেন্টের পরিচয় দিয়ে এনেন, ধরুন আপনার এজেন্টের কার্ড, ধরুন আপনার এজেন্টের কার্ড, ধরুন ধরুন এজেন্টের কার্ড, ধরুন এজেন্টের কার্ড, আপনি কার্ড দেখান। দেখলেন বন্ধুরা, অসাধারণ আমাদের এই রাজ্য পুলিশের ভূমিকা। এবারে কিন্তু আপনারা দেখবেন এই নির্বাচন যে হয়ে গেল উপনির্বাচনে, সেখানে তৃণমূল কর্মীরা তারা যতটা সক্রিয় ছিল তার থেকে অনেক বেশি সক্রিয় ছিল রাজ্য পুলিশের একটি বড় অংশ। এবং বিরোধী দলগুলির মূলত অভিযোগ যে অন্যান্য বারের পদ্ধতির থেকে এবারের পদ্ধতির একটু তফাৎ রয়েছে, সেটা হচ্ছে অন্যান্য বার তৃণমূল কর্মীরা তারাই কিন্তু এই ধরনের ভোট করানোর জন্য বা ভোটে কারচুপির জন্য যা যা বন্দোবস্ত করার সেটা তারা করেন। আর এবারে নাকি পুলিশ প্রশাসন বা তাদের একটি অংশ নিজেরাই নাকি এই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন বলে বারবার বিভিন্ন মিডিয়ায় বলতে শুনলাম বিজেপির একাধিক নেতৃত্বকে। এবং তার একটা প্রমাণও দেখালাম, পুলিশ কিভাবে ছাপ্পা ভোটের একজন অভিযুক্ত যিনি নিজের আইডেন্টি কার্ড দেখাতে পাচ্ছেন না তাকে সেফ গার্ড করে কিভাবে বার করে দিচ্ছেন। এটা গেল প্রথম ভিডিও। আসুন এবার আপনাদের দ্বিতীয় ভিডিওটা দেখাই। এটি উত্তরবঙ্গের সিতাইয়ের ঘটনা। সেখানে তৃণমূল কর্মীরা যেখানে ভোট হচ্ছে সেই ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে বিজেপি বা বিরোধী এজেন্টদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। কি ভাষায় হুমকি দিচ্ছেন? আঙুল উঁচিয়ে বলছেন 30 মিনিটের মধ্যে এখান থেকে চলে যেতে হবে, না হলে তাকে হত্যা করা হবে। অর্থাৎ একেবারেই থ্রেট সিন্ডিকেট, থ্রেট কালচার। সেইভাবেই আরো একবার নির্বাচন, আরো বেশ কিছু উপনির্বাচন হয়ে গেল। আগেরটা দেখালাম আপনাদের নৈহাটির ঘটনা, এবার আপনাদের দেখাচ্ছি সিতাইয়ের ঘটনা। এই ঘটনাটি দেখলে আপনাদের অনেকেরই মনে পড়ে যাবে যে অনুব্রত মণ্ডল একসময় তদানীন্তন এক পুলিশ অফিসারকে ঘড়ির সময় দেখিয়ে একেবারে নির্ধারিত করে বলে দিয়েছিলেন যে এই সময়ের মধ্যে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে আগুন লেগে যাবে। ঠিক কার্যত সেই কায়দায় এই ছোট ছোট অনুব্রতরা তো রাজ্যে বিভিন্ন জায়গায় গজিয়ে উঠেছে। সেই অনুব্রতদের মধ্যে আরো এক অনুব্রত, তিনি বিরোধী এজেন্টদের বলছেন 30 মিনিটের মধ্যে চলে যেতে হবে, না হলে নাকি লাশ ফেলে দেবেন। এই অবস্থায় আমি দুজনকে দেখতে পাচ্ছি, একজন সেন্ট্রাল পুলিশের ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছেন আর একজন রাজ্য পুলিশের ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছেন। এই দুজনাই কিন্তু বক্তব্যটা শুনলেন। ওই শাসানি দেওয়ার পর দেখুন এখানেও কাউকে বাধা দিতে দেখা গেল না, না রাজ্য পুলিশ না কেন্দ্রীয় বাহিনী। আসুন ভিডিওটা দেখাই আপনাদের, শুনুন। আধা ঘন্টার মধ্যে না মারি ফেলেন, আধা ঘন্টার মধ্যে টাইম দিয়ে গেলাম। ফটাফট টাইম হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে না মারি ফেলেন, আধা ঘন্টার মধ্যে টাইম দিয়ে গেলাম। ফটাফট টাইম হ্যাঁ, শুনলেন বন্ধুরা, আঙুল উঁচিয়ে যখন বিরোধীদের এইভাবে শাসানি দেওয়া হচ্ছে তখন রাজ্য পুলিশই বলুন আর সেন্ট্রাল বাহিনী বলুন একেবারেই নিশ্চুপ নীরব, তারা দর্শকের ভূমিকা পালন করছে। আসুন এবার আপনাদের অন্য আরো একটি কেন্দ্রের একটি ঘটনা দেখায়, সেটা হচ্ছে মাদারিহাটের একটি ঘটনা। মাদারিহাটের বিজেপি প্রার্থী, তার নাম রাহুল লোহার। তিনি যখন বিভিন্ন জায়গায় কোথায় কেমন ভোট হচ্ছে, কোথাও সন্ত্রাস হচ্ছে কিনা, ছাপ্পা হচ্ছে কিনা, এই সমস্ত দেখার জন্য যখন যাচ্ছিলেন তখন একাধিকবার তার গাড়ির সামনে এসে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বাধা দিলেন। শুধু বাধাই নয়, একেবারেই প্রকাশ্যে গাড়ি ভাঙচুর করলেন, বড় বড় পাথরের টুকরোতে তার গাড়ির কাঁচ ভেঙে গেল, এমনকি তাকে মৃত্যুরও হুমকি দেওয়া হয়েছে। আর এই পুরো ঘটনাটি ঘটেছে পুলিশের উপস্থিতিতে। এখানেও কিন্তু পুলিশ নিরুত্তর। আসুন এই ভিডিওটা এবার আপনাদের দেখাই, মাদারিহাটের আরো একটা ঘটনা দেখুন আপনারা। কন্টিনিউ আমার উপর তখন থেকে অ্যাটাক হয়ে যাচ্ছে, কতক্ষণ থেকে কন্টিনিউ অ্যাটাক হয়ে যাচ্ছে। जैसे कि भाजपा प्रत्याशी राहुल लोहार जी का आरोप है कि আমরা লড়াই থাকবো এবং জিতবো, এটা দেখাবো। हम लोग लड़ाई में हैं, हम लोग छोड़ नहीं रहे मैदान, चाहे कुछ भी हो जाए। मादरियाट के जनता के लिए हम लोग यहाँ पे लड़ेंगे, जितना हो सके हम लोग लड़ेंगे।
हम लोग छोड़ेंगे नहीं, जो भी हो। हम लोग का कंटिन्यू जब से मुन्ना में आया, हम लोग को 62 में भी हम लोग को ऊपर अटैक किया गया, गाड़ी में मारा गया, मेरा हाथ में यहाँ पे मारा गया, मैं गाड़ी पे बैठा हुआ था, कैमरा में सब रिकॉर्ड है। फिर मैं 62 नंबर बूथ पे गया, वहाँ पे भी लिटरली सबके सामने, पुलिस के सामने मुझको धक्का दिया गया, मुझको साइड किया गया, गाली दिया गया, कुछ नहीं हुआ। फिर हम लोग आ रहे थे, पुलिस का गाड़ी भी पीछे था और मेरा गाड़ी में अटैक हुआ। और वहाँ पे साकी एक महिला भी थी, महिला भी देखिए पुलिस आ रहा है भूमिका। দেখলেন বন্ধুরা, মাদারিহাটের ঘটনা। একেবারে প্রার্থীর গাড়ি আক্রান্ত হচ্ছে, এই ঘটনা নতুন নয়। তৃণমূল কংগ্রেসের জামানায় এটাই কার্যত নিউ নর্মাল। যেখানেই বিরোধী প্রার্থীরা যাবেন সেখানেই তাদেরকে আটকে দেওয়া হবে। আমরা বিগত লোকসভা পঞ্চায়েত ভোট থেকে শুরু করে তৃণমূল জামানায় মোটামুটি প্রত্যেকটা ভোটেই এ সমস্ত দেখছি। তবে উপনির্বাচনেও এই একই ছবি দেখতে হবে সে তো আর কল্পনা করতে পারিনি, যে উপনির্বাচনেও ছাপ্পা ভোট দেওয়া হবে, উপনির্বাচনেও গাড়ি ভাঙচুর করা হবে, উপনির্বাচনের সময়ও পুলিশ নিষ্ক্রিয় থাকবে, এটা তো আর ভাবতে পারিনি। সে যাই হোক, আপনাদের 3টি কেন্দ্রের 3টি আলাদা আলাদা ঘটনা দেখালাম। এবার আসুন নতুন আরো একটা কেন্দ্রের ঘটনা দেখায়। এটা হচ্ছে মেদিনীপুরের একটি ঘটনা আপনাদের দেখাচ্ছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটি পোস্ট করেছিলেন। এইখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন, নয়ন দে নামে বিজেপির একজন কার্যকর্তা রয়েছেন, তিনি যেন বাড়ির বাইরে বেরোতে না পারেন তার জন্য একজন পুলিশ কর্মী সর্বদাই পাহারা দিচ্ছিলেন। ওই বিজেপির কার্যকর্তাকে যেন বেরোতে না দেওয়া হয় তার জন্য একটা পুলিশকে সবসময় পাহারাদার হিসেবে রেখে দেওয়া হয়েছিল। গ্রামবাসীরা কিছুটা বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন এবং শুভেন্দু অধিকারীর কথা মতো এবিপি আনন্দের নাকি একজন সাংবাদিক এই ভিডিওটি একেবারে জানলার মধ্যে থেকে তুলেছেন। যদিও এই ভিডিওটি তোলার পর এবিপি আনন্দের সেই সাংবাদিককে পুলিশের এসপির কাছে কিন্তু ভৎসনা শুনতে হয়েছে। আসুন এই ভিডিওটাও আপনাদের দেখায়, দেখতেও পাচ্ছেন। আসুন, সাউন্ড তো এমনিতে কিছু থাকবে না, কিছুটা আপনারা দেখুন। এই ভিডিওটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন। এটি মিদনাপুরের ঘটনা, দেখুন। অভিযোগ করেছেন বাড়ি ঘিরে রাখার বা গৃহবন্দী করে রাখার, কমিশন জানাচ্ছে সেক্টর অফিসার গিয়েছিলেন, কিউআরটি গেছিল। কখন গেছিল? আপনাদের রিপোর্টার অমিতাভ রথ এবিপি আনন্দের ওর বাড়ি থেকে দেখিয়ে দিয়েছে এবং সে কারণে ধৃতিমান অমিতাভ রথকে ধমকেছে ফোন করে। আমি বলছি, আপনার রিপোর্টার বলবে না, আমি আপনার চ্যানেলকে বলছি অমিতাভ রথের একটা ফোন ইন নিন, যে বিরোধী দলনেতা বলছেন এসপি পশ্চিম মেদিনীপুর ধৃতিমান আপনাকে ধমকেছে। আপনার এবিপি আনন্দের ভিডিওটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আর আমি যখন ভিডিও পোস্ট করি, বাড়ি ঘেরা ছিল রাজ্য পুলিশে। কমপ্লেন হওয়ার পরে ওই সেক্টর কিউআরটি, ওটা আরিজ আফতাবের কথা, তো মমতার একটা চাকর 31শে ডিসেম্বর রিটায়ার করবে, ওই সিও অফিসে আমরা গিয়ে গঙ্গা জল আর গোবর জল দিয়ে পরিষ্কার করে আসবো। দেখলেন বন্ধুরা, এবার আপনারা বলুন, 6টি উপনির্বাচনের মধ্যে 4টি কেন্দ্রের একটি একটি করে ঘটনা আপনাদের সামনে আনলাম। এরকম প্রচুর ঘটনা তো রয়েছে, সব ঘটনা একটি পর্বের মধ্যে তো আনা যাবে না। এবার এই আমার মতো একজন ক্ষুদ্র ইউটিউবার বাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় একটু নজর রেখে কিংবা অন্যান্য কিছু পার্সোনাল সোর্স লাগিয়ে যদি এই রকম ভিডিও আপনাদের জন্য কালেক্ট করে আনতে পারি, তাহলে একটু কল্পনায় করে দেখুন রাজ্যে এই 6টি উপনির্বাচনের বিভিন্ন কেন্দ্রে প্রত্যন্ত গ্রামে কি কি কাণ্ড ঘটেছে। একটু কল্পনা করলেই আপনারা বুঝতে পারবেন। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুটা হলেও তিনি আশাবাদী, অন্তত তিনি বলছেন যে এবারে হিন্দুরা তারা মাঠে বা ময়দানে নেমেছেন, এইটা একটা আশার খবর। তার কারণ উপনির্বাচনেও কার্যত 65-70% ভোট হয়েছে বলে অন্তত অনুমান করা যাচ্ছে। খবর যখন রেকর্ড করছি তখন শেষ তথ্যটা আমাদের হাতে এসে পৌঁছায়নি, তাই উপনির্বাচনেও এই ভোটের পার্সেন্টেজ শুভেন্দু অধিকারী বলছেন হিন্দুরা অন্তত এবারে ভোটের ময়দানে নেমেছেন। যদিও তিনি প্রচুর জায়গায় সন্ত্রাসের কথা উল্লেখ করলেন এবং তৃণমূল কংগ্রেস যে কায়দায় ভোট করাতে চায় সেই কায়দায় ভোট করিয়েছেন, তবে এবারের কায়দাটা কিছুটা হলেও আলাদা। তার কারণ এবারে শুধু তৃণমূল কর্মী নয়, পুলিশ প্রশাসনকে ব্যবহার করেই নাকি এই উপনির্বাচনের বৈতরণী পার করার ব্লুপ্রিন্ট তৈরি করেছিল তৃণমূল বলে বিরোধী দলগুলির দাবি। আসুন বিরোধী দলনেতা কি বলছেন তার বক্তব্যটা শোনাই আপনাদের। নির্বাচন 6টি কেন্দ্রে
তার সামগ্রিক ছবিটা কি দেখলেন নৈহাটি থেকে মাদারিহাট? ফাইনালি পাইনি, তবে পুলিশ ভার্সেস ভারতীয় জনতা পার্টি হয়েছে। শুধু হাওড়াতে কিছুটা আইএসএফ সিপিএম লড়ার চেষ্টা করেছে, পারেনি খুব একটা। বাকি সর্বত্রই হাওড়াতেও বিজেপি লড়েছে, মূলত হিন্দু এলাকাতে। আর বাকি জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা লড়াই করেছেন এবং বুথগুলো লুট করতে পারেনি। তবে যে কায়দাতে পুলিশ গতকাল বিকাল থেকে ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদেরকে গ্রেপ্তার করা, ভয় দেখানো, চমকানো, থানায় বসিয়ে রাখা। মেদিনীপুরে তো আমাদের রাজ্য কমিটির সদস্য ধীমান কোলে অ্যারেস্ট হয়েছে, মিথ্যা মামলায় ফরওয়ার্ড করেছে। 25 জনের বেশি পোলিং এজেন্টকে গ্রেপ্তার করেছে। ওখানে ধৃতিমান বলে একটা ভাইপোর চাকর আছে, ওই করেছে। আর রুদ্রাংশু বেরা দাঁতনের নেতাকে রিমান্ডে নিয়ে চেয়েছে 5 দিনের জন্য, ওর স্ত্রী হাইকোর্টে রিটও করেছে। ঠিক একইভাবে একজন আদিবাসী প্রার্থী রাহুল লোহার, তার গাড়ি ভাঙা হয়েছে, তার সঙ্গে থাকা লোকেদের উপর আক্রমণ করা হয়েছে এবং কিভাবে সন্ত্রস্ত করা হয়েছে তারপরেও আমরা রিপোর্ট নিচ্ছি। গত 4টি উপনির্বাচনে তৃণমূল যে ব্যাপকভাবে হিন্দু ভোটারদের আটকে ছিল, এবারে আংশিকভাবে হয়তো সফল হয়েছে, কিন্তু ওই একই কায়দায় রানাঘাট, বাগদা, রায়গঞ্জের মতো সম্পূর্ণ হিন্দু ভোটকে আটকাতে পারেনি। হিন্দুরা প্রায় 70% বেরিয়ে ভোট করার চেষ্টা করেছেন এবং ইলেকশন কমিশন, অবজারভার এবং এখানকার সিও মমতার ক্যাডার আরিজ আফতার, এদের ভূমিকা অত্যন্ত জঘন্য ছিল। ক্ষেত্রে ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ভালো ছিল, বিশেষ করে তালডাংরা এবং মেদিনীপুরে, কিছুটা নৈহাটিতে। কিন্তু সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আমরা দেখতে পাইনি সিতাইতে, হাড়োয়াতে, মাদারিহাটে। তাই সামগ্রিকভাবে এই জানকারিগুলো, ইনফরমেশনগুলো আমি আপনাদের দিচ্ছি, কিন্তু আসল নির্বাচনটা 26-এ হবে এবং 26-এর নির্বাচনে আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে গণতন্ত্রের ডু অর ডাই, আমরা সেটা করে দেখাবো। মানুষ জোট বাঁধছেন। শুনলেন? এবার আপনাদের ওই যে প্রথমে বলেছিলাম এক্সিট পোল, এবং এক্সিট পোল তো সেই রকম ভাবে উপনির্বাচনে কেউ করতে চায় না। এই এত সামান্য ছোট্ট নির্বাচন, যে নির্বাচনে কে হারলো কে জিতলো তার উপরে সরকার পরিবর্তনের এমনিতেই কোনো সম্ভাবনা নেই, আর অমনিতে বিধানসভাতেও কোনো উত্তাল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এইরকমও যখন অবস্থা, তখন শাসক দল এতটাই মরিয়া যে একটা উপনির্বাচনেও তারা যাতে না হেরে যায় তার জন্য পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বা কর্মীদের মাঠে নামিয়ে যা যা করার তারা পুরোটাই করেছে। সেগুলো বেশ কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করলাম। এবার আপনারাই বুঝে দেখুন যে রাজ্যে আমাদের মতো ছোট্ট সাংবাদিকরা তারা যদি এই সমস্ত খবর ঘরে বসে কালেক্ট করতে পারি, তাহলে গোটা রাজ্য জুড়ে কি হয়েছে। আর গোটা রাজ্য জুড়ে যদি এই ধরনের ঘটনা ঘটে, যদি 5%, 10% যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে বুঝে দেখুন নির্বাচনের ফল কি হতে পারে। তাই যারা অত্যন্ত উৎসাহ নিয়ে বসেছিলেন এই উপনির্বাচনের এক্সিট পোল কি হতে চলেছে, এই উপনির্বাচনের এক্সিট পোল আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে 6-0 হওয়ারই সম্ভাবনা রয়েছে। তৃণমূল কংগ্রেস আরও একবার সবুজ আবির খেলবে 6টি উপনির্বাচনের কেন্দ্রেই, এবং বাকি বিরোধী দলগুলি সবগুলোই কিন্তু পরাজিত হবার সম্ভাবনাই বেশি। যদিও খুব যদি ভাগ্য ভালো থাকে তাহলে একটি আসন, সেটা মাদারিহাটের আসন, বিজেপি যদি বার করতে পারে, করলেও করতে পারে। ওই একটি আসন ছাড়া আর তো কোনো সম্ভাবনা আমরা দেখছি না। তো যাই হোক, এই রকম যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে সম্ভাবনাটা তৈরি হবেই বা কি করে। যদিও বিরোধী দলনেতা তার বক্তব্যে অন্তত কিছুটা হলেও আশা প্রকাশ করেছেন, মানুষ অন্তত ভোটের লাইনে দাঁড়ানোর জন্য সাহস সংগ্রহ করেছেন, এবং দ্বিতীয়ত তিনি বলেছেন যে কাজ তারা করছেন 2026-এ অন্তত পট পরিবর্তন করতে পারবেন বলে এখন থেকে অনেকটাই আত্মবিশ্বাসী দেখাচ্ছে শুভেন্দু অধিকারীকে। কি বলবেন বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই 6টি উপনির্বাচনের এক্সিট পোলটা ঠিক কি হতে পারে? কোন কোন উপনির্বাচন কেন্দ্রে বিজেপি জিততে পারে বা সিপিএম কংগ্রেসের জেতার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে?
এবং এই সমস্ত ভিডিও দেখার পর কি আপনারা মনে করছেন যে পশ্চিমবঙ্গে বিরোধীরা ভালো ফল করবে? আপনাদের মন্তব্য লিখে জানাবেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হওয়ার পরেও যদি এই অবস্থা হয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যদি এই রকম ভোট গ্রহণ হয়, তাহলে পট পরিবর্তন, পালা বদলের কি সত্যি সত্যি আশা থাকবে? নাকি বিরোধী দলনেতা যেমনটা আশা দেখাচ্ছেন, যেভাবে মানুষ একটু একটু করে জোটবদ্ধ হচ্ছেন, রাস্তায় নামছেন, তিনি বলছেন 2026-এ পট পরিবর্তন হবেই হবে, সেই দিকটাতে আপনারা বিশ্বাস করতে চাইছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।